কর্মসূত্রে ত্রিপুরায় থাকার জন্য 3 দিনের ছুটিতে ভারতের উত্তর পূর্বে অবস্থিত আসামের ডিমা হাসাও জেলার হাফলং শহরে ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছিল। এই হাফলং শহর সত্যিই এক লুকোনো সম্পদ। যান্ত্রিক সভ্যতার কিছুটা আড়ালে থাকা এই পাহাড়ি শহর তার নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, তার স্নিগ্ধতা, সবুজের সমারোহ, সহজ সরল পাহাড়ি মানুষের জীবনযাত্রা এসব কিছু দিয়ে মন কেড়ে নিয়েছে। এটা আমার কাছে শুধু ঘুরতে যাওয়া ছিল না, ছিল এক গভীর উপলব্ধি এবং নিজেকে চিনতে শেখা। চলুন আপাতত শুধু ভ্রমণ কাহিনীর বর্ণনাই দেওয়া যাক। শুক্রবার অফিস করে জামাকাপড় গুছিয়ে চললাম অটো ধরে আগরতলা স্টেশনের দিকে। শনি রবিবার বা ছুটির দিনগুলোতে বাড়িতে বসে থাকতে একটুও মন করে না। আমরা এখন আগরতলা স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমাদের রাত 9:30টায় ট্রেন রয়েছে, আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস। আর আমরা হাফলংয়ে পৌঁছবো ভোর 5:30 কি 6টায়। শীত তখনও ভালো করে শেষ হয়নি। কাজের চাপ থেকে মনকে একটু বিরতি দিতে আমাদের এই ঝটিকা সফর। আগরতলা থেকে প্রতিদিন রাত্রে গুয়াহাটির কাছে নারাঙ্গি যাওয়ার ট্রেন ছাড়ে, আর সেই ট্রেন ভোরবেলায় হাফলং পৌঁছে দেয়। স্টেশনে পৌঁছে দেখি ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখানে ট্রেনগুলোতে কিন্তু খুব একটা ভিড় থাকে না, আর আমাদের খুব পছন্দের জায়গায় সিটও পড়েছে, সাইড লোয়ার আর সাইড আপার। রাত বাড়তে হালকা হালকা ঠান্ডাও পড়ছে। ট্রেনে ওঠার পর সৌমিতা আমাকে প্রথম চমকটা দিল। এত সুন্দর রুটি আর আলুর দম, এক মুহূর্ত লোভ সামলানো যায় না। ট্রেন ছাড়তে না ছাড়তেই খেতে শুরু করে দিলাম। ট্রেন ঠিক রাত 9:30টায় আগরতলা ছাড়ল। এরপর ট্রেন দাঁড়ালো আমবাসা স্টেশনে, আর আমবাসা পেরোতে পেরোতেই ট্রেনের দুলুনিতে আর ঠান্ডায় ঘুমিয়ে পড়লাম। চোখ খুলতে ভোরের আলোতে দেখলাম ট্রেন পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আলো আঁধারির মধ্যে পাহাড়, জঙ্গল, টানেল পেরিয়ে এগিয়ে চললাম আমরা। এই ট্রেন যাত্রাপথে ত্রিপুরার পাহাড় জঙ্গল পেরিয়ে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এসে আসামের করিমগঞ্জ পার হয়ে বদরপুরে আসে। এরপর এখান থেকে পাহাড় চড়ার জন্য ট্রেনের পিছনে একটা অতিরিক্ত ইঞ্জিন লাগানো হয়। বদরপুর লামডিং এই 170 কিলোমিটার ট্রেন পথ পুরোটাই পাহাড় আর জঙ্গলে ঘেরা, আর নিউ হাফলং স্টেশন তাদের মাঝামাঝি দূরত্বে অবস্থিত। এই অঞ্চলের পাহাড়গুলি বোরাইল পাহাড় শ্রেণীর অন্তর্গত, যেটা দৈর্ঘ্যে প্রায় 300 কিলোমিটার, আর এটা আসাম, মেঘালয়, মণিপুর এবং নাগাল্যান্ডের মধ্যে বিস্তৃত। এই অঞ্চলটি আসামের ডিমা হাসাও জেলার অন্তর্গত। ট্রেনের যাত্রাপথে জ্যোতিঙ্গা নদী সর্বক্ষণের সঙ্গী। এই রেলপথটি উত্তর পূর্বের অনেকগুলো রাজ্যের যোগাযোগের মূল পথ। আসামের শিলচর, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সমস্ত রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যোগ করেছে এই রেলপথ। এই পথে রয়েছে মোট 37টি টানেল এবং 67টি বড় ব্রিজ। পাহাড়ি পথ হওয়ার জন্য এখানে ট্রেন খুব আস্তে আস্তে যায়। এই রেলপথটি ব্রিটিশ আমলে চালু হলেও অনেক বছর অবধি এখানে মিটার গেজ ট্রেন চলত। 2014 সালের 30শে সেপ্টেম্বর প্রথম ব্রডগেজ ট্রেন চলে, আর 2015 সালের লামডিং শিলচর সেকশনে এবং 16 সালে আগরতলা অবধি ব্রডগেজ ট্রেন সার্ভিস চালু হয়। এই পথে সারাদিনে শুধুমাত্র একটাই ট্রেন রয়েছে, গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, যেটা প্রায় সব স্টেশনে দাঁড়ায়। প্রায় 8 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা এসে পৌঁছলাম নিউ হাফলং স্টেশনে। এই স্টেশনটা পুরোটাই পাহাড়ে ঘেরা। সকালবেলা বেশ ভালোই ঠান্ডা লাগছিল। স্টেশনের বাইরে এসে একটা শেয়ার অটো ধরে আমরা চললাম হাফলং শহরের পথে। শেয়ার অটোতে পার হেড ভাড়া পড়ে 100 টাকা। প্রায় 20 থেকে 25 মিনিট অটো জার্নির পর আমরা পৌঁছলাম হাফলংয়ে। হাফলংয়ে এসে আমরা স্টে করছি আপনা ঘর হোমস্টেতে। উপরের ব্যালকনিটা আরও সুন্দর, ওর উপর থেকেও দেখাবো ভিউটা কেমন আছে। হাফলংয়ে এসে আমরা উঠলাম আপনা ঘর হোমস্টেতে। এই হোমস্টেটা হাফলং মার্কেটের কাছেই রয়েছে। হোমস্টেতে থাকতে প্রতিদিন 1000 টাকা করে খরচ। হোমস্টের ব্যালকনি থেকে ভিউটাও খুব সুন্দর। হঠাৎ আকাশ প্রচণ্ড মেঘলা হয়ে গেছিল, তাই আমরা রুমের মধ্যেই আটকে রয়ে গেলাম। বৃষ্টিটা একটু কমতেই আমরা হেঁটে ভিউ পয়েন্টের কাছে এলাম।
মার্কেট থেকে হেঁটেই ভিউ পয়েন্টে আসতে 10 মিনিটের মতো সময় লাগে। মেঘের আড়াল থেকে মাঝে মাঝে উঁকি মারছে লোয়ার হাফলং। সেই মেঘ হঠাৎ কিছুক্ষণ পরে আমাদের কাছেও চলে এলো, আর চারপাশ পুরো মেঘে ঢেকে গেল। আকাশ পরিষ্কার থাকলে এই ভিউ পয়েন্ট থেকেই বোড়াইল পাহাড় শ্রেণী, সানরাইজ, সানসেট এগুলো খুব ভালো দেখতে পাওয়া যায়। এখন মেঘের মধ্যে রয়েছি হাফলংয়ে। পুরো মেঘ, চারিদিকে মেঘই মেঘ। মেঘের উপরে, মেঘের মধ্যে, মেঘের নিচে। মেঘে ঢেকে গিয়েছে। ভিউ পয়েন্টের এরিয়া থেকে এই নিচে দেখা যাচ্ছে লোয়ার হাফলং। লোয়ার হাফলংও মেঘে ঢেকে গিয়েছে। এটা হচ্ছে চার্চ, আর খুব তাড়াতাড়ি মেঘ সরে যাচ্ছে। এখান থেকে আমরা এলাম পাশের একটা কলোনির রাস্তায়। কিছুক্ষণ সেখানে সময় কাটানোর পর আমরা এলাম খেতে। মার্কেটের কাছে সুরুচি নামের একটা রেস্টুরেন্ট রয়েছে। এখানে ঠিকঠাক দামের মধ্যে ভালো বাঙালি খাবার পাওয়া যায়। খাবারের টেস্টও খুব ভালো। রুই মাছ ভাত 140 টাকা, চিকেন থালি 170 টাকা, এছাড়াও বিরিয়ানি এবং আরও অনেক রকমের ফাস্টফুড পাওয়া যায়। খাওয়া দাওয়ার পর আমরা বিকেলবেলা চললাম হাফলং লেকের কাছে। লেকটা মার্কেট থেকে একটা শর্টকাট রাস্তায় হাঁটা পথে 5 মিনিট দূরে। লেকের আশপাশটা একটু ঘুরে দেখলাম। এই লেকে বোটিংও হয়। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বোটিং করতে এখানে 50 টাকা করে চার্জ পড়ে পার হেড। লেকের উপরে খুব সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। এই হাফলং লেকের আবার দুটো পার্ট আছে। যে পার্টটায় বোটিং হয় সেই পার্ট থেকে ভিউটা অতটাও সুন্দর নয়। রাস্তার ওপারে লেকের সব থেকে বড় অংশটা রয়েছে, আর সেখান থেকে ভিউটাও খুব সুন্দর। এই লেকে সারাদিন সবাই মাছ ধরে। আমরা সেদিন বিকেলটা লেকের আশপাশটা ঘুরেই কাটালাম। আস্তে আস্তে সন্ধ্যা নামলো, আর লেকের পাশের লাইটগুলো জ্বলে উঠল। সন্ধ্যার সেই মায়াবী আলোতে লেকের পাশে কাটানোর সময়টা খুব সুন্দর ছিল। ঘরে ফিরতে একটুও মন চাইছিল না। অনেকক্ষণ সেখানে থাকার পর আমরা এলাম রেস্টুরেন্টে। এটাই ছিল আমাদের প্রথম দিনের হাফলং সফর। পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে এলাম সুরুচি হোটেলের কাছেই আর একটা রেস্টুরেন্টে। এখানে খুব সুন্দর পরোটা তরকারি পাওয়া যায়। এক প্লেটের দাম 30 টাকা। তারপরে আমরা হাঁটতে হাঁটতে একটা মাঠের কাছে এলাম। ব্রেকফাস্ট করে আমরা মার্কেটের কাছ থেকে একটা অটো বুক করে নিলাম সারাদিনের জন্য হাফলংয়ের লোকাল সাইট সিনের জন্য। ভাড়া নিল 1500 টাকা। ড্রাইভারের সাথে কথা বলে জেনে নিলাম যে ওয়াটারফল আর হেরিটেজ গ্রামে যাবে কিনা, কারণ এই দুটো জায়গায় যাওয়ার রাস্তা খুবই বাজে, আর বেশিরভাগ ড্রাইভারই এই দুটো জায়গায় যেতে চায় না। হাফলংয়ের সাইট সিনের একটা খুব ভালো দিক হলো এখানে অটোয় করে সমস্ত জায়গা ঘুরে দেখা যায়। এখানকার BS6 মডেলের অটো এমনভাবে পাহাড়ে চড়ে যে পাহাড়ে যাতায়াত করাটা যেন কোনো ব্যাপারই না। একটা অটোতে মোট 4 জন বসতে পারে, আর অটো করে ঘুরতে কোনো কষ্টও হয় না। কিছু দূর গিয়ে দেখলাম এই রাস্তাটা খুবই খারাপ। গুয়াহাটি শিলচর জাতীয় সড়কের এই অংশের রাস্তাটুকু খুব বেহাল অবস্থা। এত বড় বড় খালা যে সেখানে পুকুর কেটে মাছ চাষও করা যাবে। লরিগুলো এমনভাবে হেলে যাচ্ছে যে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে উল্টে পড়ে যাবে। আমাদের অটো ড্রাইভার এই রাস্তাতেও দারুণ কন্ট্রোল করে চালিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমে আমরা এলাম জ্যোতিঙ্গা ওয়াটারফলে। সেদিন রবিবার হওয়ার জন্য এন্ট্রি গেট বন্ধ ছিল, তাই আমাদের কোনো এন্ট্রি খরচ দিতে হয়নি। সেদিন আমরাই প্রথম ট্যুরিস্ট ছিলাম এই ওয়াটারফলে। নিরিবিলিতে খুব সুন্দর সময় কাটালাম। সিঁড়ি দিয়ে উপরে উঠে ওয়াটারফলের কাছে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, সেটা আমরা হেঁটে হেঁটে পেরোলাম। শীতের শেষেও এই ওয়াটারফলে বেশ ভালোই জল আছে।
এই ওয়াটারফলের কাছেই এক জায়গায় দেখলাম পাথরের খাঁজের মধ্যে খুব সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলটা আগে কখনো দেখিনি, তাই কেউ যদি এই ফুলটার নাম জেনে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবেন। ওয়াটারফল দেখে আমরা চললাম হেরিটেজ গ্রামে। কিছুটা যাওয়ার পর একটা ডাইভারশন পড়ে, সেখানেই রয়েছে হেরিটেজ গ্রামে ঢোকার গেট। গ্রামের রাস্তাটা খুব সুন্দর। গ্রামের মধ্যেই রয়েছে একটা বড় পার্ক। সেখানে ঢোকার জন্য আমাদের 70 টাকা করে এন্ট্রি ফি নিল, গাড়ির পার্কিং সমেত। ভেতরে একটা বড় পার্ক রয়েছে, সেখানে এখানকার আদিবাসী মানুষদের জীবনযাত্রা এবং তাদের বাড়িঘরের বিভিন্ন নিদর্শন রয়েছে। বিভিন্ন উপজাতির মানুষের বাড়িঘর কেমন হয়, কেমন পরিবেশে তারা থাকে, সেটার একটা ধারণা এখানে পাওয়া যায়। বাড়িঘরগুলো মূলত বাঁশ, বেত এবং কাঠের তৈরি। জায়গাটা ভীষণ নিরিবিলি এবং শান্ত। বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে আমরা চললাম আমাদের নেক্সট স্পট মিনি সুইজারল্যান্ডের দিকে। যদিও যাওয়ার রাস্তাটা মোটেও সুইজারল্যান্ডের মতো ছিল না। এখানে আমাদের দুজনের 100 টাকা এন্ট্রি ফি নিল। এটা একটা ভ্যালি টাইপের, যেখানে সবুজ ঘাসের প্রান্তর রয়েছে, আর এই ছোট উপত্যকাকে ঘিরে রয়েছে অনেক পাহাড়। এখান থেকে আশপাশের ভিউটা খুব সুন্দর। এই জায়গাটা ভীষণ শান্ত আর নিরিবিলি। ঘাসের গালিচা পাতা প্রান্তরে শুয়ে থেকে সময় কাটাতে খুব ভালো লাগছিল। এরপর আমরা গেলাম জ্যোতিঙ্গা বার্ড ওয়াচিং টাওয়ার দেখতে। এই জায়গাটা ভীষণ অদ্ভুত একটা কারণের জন্য বিখ্যাত। প্রতি বছর বর্ষাকালের শেষে জ্যোতিঙ্গায় এক অদ্ভুত ঘটনা ঘটে। সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাসের মধ্যে এখানে বহু পাখি আত্মহত্যা করে। এটার কোনো বৈজ্ঞানিক কারণ আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। অমাবস্যার রাতে যখন আকাশ কুয়াশাচ্ছন্ন থাকে, ঝিরঝির বৃষ্টি পড়ে এবং উত্তর দিক থেকে ভারী বাতাস বয়, সেই সময় পাখিগুলি উদ্ভ্রান্তের মতো কোনো আলোর উৎস বা আগুনের দিকে দৌড়ে গিয়ে ঝাঁপ দেয়, অথবা কোনো গাছ বা পাথরের গায়ে ধাক্কা খেয়ে মারা যায় বা আহত হয়। শুধুমাত্র এই একটা জায়গাতেই এই ঘটনাটা লক্ষ্য করা যায়। এখানকার স্থানীয় মানুষরা একসময় এই ঘটনাকে কোনো অশুভ শক্তির প্রভাব বলে মনে করত। পরবর্তীকালে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া রিসার্চ করে অনুমান করেছে যে এই অঞ্চলে আবহাওয়ার পরিবর্তনে সেই অঞ্চলের ভূচৌম্বকীয় শক্তির পরিবর্তন ঘটে। ফলে পাখিদের শরীরে চৌম্বকীয় শক্তির প্রভাব পড়ে এবং তারা দিশাহারা হয়ে পড়ে। এছাড়া অমাবস্যার রাতে কোনো আলো না থাকায় তারা আলোর উৎসের খোঁজে তীব্রভাবে আলোর প্রতি আকৃষ্ট হয়। এই ঘটনাকে পজিটিভ ফটোট্যাক্সিস বলা হয়। এছাড়া উত্তর দিক থেকে প্রবাহিত তীব্র বাতাস পাখিদের ওড়ার ভারসাম্য নষ্ট করে দেয়। তখন তারা নিচের দিকে নেমে আসতে বাধ্য হয় এবং মনে করে যে ওই আলোই একমাত্র তাদের পালানোর পথ। যদিও সঠিক বৈজ্ঞানিক কারণ আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। মূলত কিংফিশার, টাইগার বিটন, লিটল ইগ্রেট এবং পন্ড হেরনের মতো স্থানীয় প্রজাতির পাখিরাই এই ঘটনার শিকার হয়। প্রতি বছর নভেম্বর মাসের শুরুতে এই পাখিগুলির উদ্ধারের জন্য এখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, জ্যোতিঙ্গা বার্ড ফেস্টিভ্যাল, যা এই অঞ্চলের সবথেকে বড় বার্ষিক ইকোকালচারাল উৎসব। উৎসবের উদ্দেশ্য পাখিদের এই গণমৃত্যু নিয়ে মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানো। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম ঘটে এবং এখানে বড় বড় সঙ্গীত তারকাকে এনে অনুষ্ঠান করা হয়। এরপর অটোতে করে আমরা চললাম আই লাভ ডিমা হাসাও পয়েন্টে। এখানে আমাদের 30 টাকা করে এন্ট্রি ফি নিল। এখানে আমরা অনেকটা সময় কাটালাম। গাছের গায়ে এত সুন্দর করে মাচা বাঁধানো রয়েছে যে সেখানে বসে অনেকটা সময় কেটে যায়।
এরপর আমরা এলাম এখানকার এক ভিউ পয়েন্টে। সেখানেও আমাদের 10 টাকা করে এন্ট্রি ফি নিল। এখান থেকে পুরো বোড়াইল রেঞ্জের দারুণ প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। এখন আমি আছি হাফলং ভিউ পয়েন্টে। হাফলং ভিউ পয়েন্ট থেকে এখানে যে প্যানোরামিক ভিউটা দেখতে পাওয়া যায় বোড়াইল রেঞ্জ, ওখান থেকে মেঘ এখন মেঘ করে আছে বলে নয়তো আসামের যে হাইয়েস্ট পিক তুমজাং সেটাও এখান থেকে দেখতে পাওয়া যায়। মোস্ট প্রবাবলি ওই সোজা যে পিকটা রয়েছে সেটা। চারিদিকে এমন সবুজ আর এই মেঘ করেছে, আর খুব সুন্দর লাগছে বিকেলবেলাটা এখানে টাইম কাটানোর জন্য, দারুণ। এরপর ড্রাইভার আমাদের নিয়ে চললো সার্কিট হাউস দেখাতে। এখানে আমাদের শুধু নাম এন্ট্রি করতে হলো। এরপর বিকেলবেলা আমরা আবার লেকের কাছে এলাম। এবার লেকে আমরা দুজনে মিলে বোটিং করলাম। পার হেড খরচ 50 টাকা করে। এই ছোট প্যাডেল বোটে 2 বা 4 মিলে বোটিং করতে পারে। 15 থেকে 20 মিনিট বোটিং করা যায়। বিকেলবেলা লেকের শান্ত জলে বোটিং করতে করতে সারাদিনের ক্লান্তি কোথায় উধাও হয়ে গেল, আর দুজনে একান্তে খুব সুন্দর সময় সেখানে কাটালাম। সন্ধেবেলা এলাম ভিউ পয়েন্টে। নিচে লোয়ার হাফলং আলোয় ঝলমল করছে, যেন অজস্র তারা জ্বলছে। প্রত্যেকটা জায়গা এত সুন্দর যে ঘরে ফিরতে আর মন করে না। পরের দিন ভোরবেলা ঘুম ভাঙতে আমরা চলে এলাম হাফলং ভিউ পয়েন্টের কাছে সানরাইজ দেখতে। এরপর লেকের ধারে ঘুরতে ঘুরতে আমরা জানতে পারলাম যে এর কাছেই রয়েছে আসামের সর্বোচ্চ শৃঙ্গ তুমজাং বা মাউন্ট সেইকাল, আর সেখানে ট্রেকিং করে যাওয়াও যায়। অনেক বেলা হয়ে গিয়েছিল, তাও আমরা ট্রেকিংয়ে যাব বলে ঠিক করলাম। হাফলং থেকে একটা অটো ধরে আমরা চলে এলাম স্টেশনে। সেখান থেকে শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ধরে আমরা নামলাম মাহুর স্টেশনে। মাহুর থেকে আবার একটা অটো রিজার্ভ করে আমরা চললাম তুমজাং ট্রেকের বেস পয়েন্ট পি লেইকুলে। অটোওয়ালা আমাদের জানালো যে ট্রেকিংয়ের রাস্তাতে কোনো দোকানপাট নেই, তাই ট্রেকিংয়ের জন্য প্রয়োজনীয় খাবার বা স্ন্যাক্স আগে থেকেই কিনে নিতে। এই রাস্তাটা নতুন করে বানানো হচ্ছে, যেটা শিলচর থেকে মণিপুরের তামেংলংকে যোগ করছে। এটা একটা নতুন জাতীয় সড়ক। পি লেইকুলে পৌঁছতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা। এই জায়গাটা অনেকটা উঁচুতে। এখানে এসে যখন পৌঁছলাম তখন দুপুর 1টা। এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার পথ ট্রেকিংয়ের। রবিবার করে এখানে ট্রেকিং স্টিক ফ্রিতে পাওয়া যায়। আমাদের ট্রেকিং শুরু করতে দেরি হয়ে গেল। সবথেকে ভুল যেটা করেছিলাম আমরা, সেটা হলো এখানে সকাল সকাল না এসে। ট্রেকিংয়ের রাস্তাটা পুরোটাই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, কিছু কিছু জায়গায় বেশ খাড়াই। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় আমাদের বেশ সমস্যা হচ্ছিল। প্রায় 3টে নাগাদ এরকম একটা জায়গায় এসে পৌঁছলাম। এখানে কোনো একটা আই কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। ফিস পার হেড 100 টাকা। রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে 2টো রাস্তা ভাগ হয়ে গিয়েছে, একটা খুব খাড়াই আর একটা পাশ দিয়ে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে। আমরা সেই পাইনের জঙ্গলের রাস্তাটা ধরলাম। অদ্ভুত আওয়াজ। আমাদের আজকে রাতে ট্রেন রয়েছে, নাহলে আমরা থাকতাম। এই এই পার্টিশন তাই তো? এখানে এসে আমরা ফিরে যাচ্ছি এই অবধি এসে। কারণ 3টে বেজে গেছে আর 3টের সময় গেটটা বন্ধ হয়ে যায়, তো যার জন্য আজকে মানে জাস্ট আর 10 মিনিট দূরে ছিলাম আমরা। 10টা মিনিট আগে আসলে টপে পৌঁছাতে পারতাম। 10 মিনিটের জন্য আমরা জাস্ট এই টার্নটা নিচ্ছে আর উপরের রাস্তাটাই রয়েছে তুমজাং পিক, কিন্তু আমরা যেতে পারলাম না আজকে। তো ঠিক আছে, বেটার লাগ নেক্সট টাইম। তো আমরা নেক্সট টাইম ট্রাই করব কখনো আসার। আজকের মতো আর আমাদের রাতে ট্রেন রয়েছে, না হলে আজকে রাতে থাকতে পারতাম, যে কালকের সকালে বাকি ট্রেকটা কমপ্লিট করতে পারতাম, কিন্তু আজকে আর যাব না। এখান থেকে আমরা আবার ব্যাক করব। কিছুটা হাঁটার পর আমরা ঠিক করলাম ফিরে যাব।
কারণ রাত্রে হাফলং থেকে আমাদের ফেরার ট্রেন রয়েছে। তাই অনেকটা যাওয়ার পর আমরা রিস্ক না নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিই। সেখান থেকে নিচে নেমে একটা অটো নিয়ে আমরা চলে আসি নিউ হাফলং স্টেশনে। এখান থেকে আমাদের ফেরার ট্রেন নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস রাত 10:45-এ। আমরা বাঙালিরা আজকাল এতটাই নর্থ বেঙ্গল করে পাগল হয়ে যাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে এত সুন্দর জায়গা লুকিয়ে আছে তা অনেকেই জানি না। এখানে ট্যুরিজম নিয়ে কোনো নোংরা ব্যবসাও নেই, আর এখানকার মানুষদের মনও যেমন পরিষ্কার তেমনই এখানকার রাস্তাঘাট বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে এত সবুজের সমারোহ যে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে শান্তি। সময় যেন এখানে থমকে গেছে, কোনো ব্যস্ততা নেই, কোলাহল নেই। এখানে এসে 2 দিন কাটাতে পারলে খুব ভালো লাগবে। অনেক সুন্দর স্মৃতি অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে এলাম আগরতলা। যদিও মন পড়ে রইল হাফলংয়ের প্রতিটা কোণে, পাহাড় আর সবুজের মধ্যে।